প্রথমেই আমি আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং বিনম্র শ্রদ্ধা জানাই। আমি একই সাথে আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন এবং দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। চাকমা ভাষায় জুজু, সাঁওতালি ভাষায় জোহার, গড়লাগি, মারমা ভাষায় অগাসা, খুলুমকা, খুবলেই। তো আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আমি রিপকে ধন্যবাদ জানাই, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ, এবং একই সাথে রোজা লুক্সেমবার্গ এবং অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের সবাইকে, যারা জলবায়ু রাজনীতির এই যে একটা বিষয়, যে আমরা যখন জলবায়ু যে ডিসকোর্স, সেই ডিসকোর্সে জলবায়ু যে সম্মেলনগুলো হয় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য, মানে আমাদের সিদ্ধান্তের জন্য, সারা পৃথিবীর মানুষসহ এই প্রাণ প্রকৃতি টিকে আমরা থাকতে পারবো কি না সেই রকম একটি সিদ্ধান্তের জন্য। তো সেই রকম একটি সম্মেলনকে যখন আমরা একটা নিউ লিবারেল ব্যবস্থা হিসেবে আসলে বলছি, সেই জায়গাটা আসলে আজকের এই আলোচনায় আমরা একটু স্পষ্ট করতে চাই এবং বলতে চাই যে জলবায়ু নেগোসিয়েশন নিয়ে বা দেন দরবার নিয়ে যাই হচ্ছে বৈশ্বিক মহলে, বিশেষত জলবায়ু সম্মেলনগুলো যেগুলো হয়, এগুলো মূলত আসলে আমাদের কাছে আসলে মনে হয়েছে যে এটা যে এই যে একটা অসম বৈষম্যমূলক দুনিয়ায় আমরা বসবাস করছি, সেই দুনিয়ায় একদমই কর্পোরেট যে মুনাফার বিরুদ্ধে যে আসলে সাধারণ মানুষের সর্বজনে টিকে থাকার লড়াই, ওই রকম একটা লড়াই। মূলত এই ধরনের নেগোসিয়েশন মোটা দাগে একটা কর্পোরেট খুবই একটা কলোনিয়াল ব্যবস্থাকেই আসলে শুধুমাত্র বৈধতা দেয়। তো আমরা যখন আজকে এই আলাপ করছি, আমরা ঠিক একই সময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী বা দাতিনাখালী গ্রামের কৌশল্যা মুন্ডা কিংবা মানে আপনার কোনো একজন মুন্ডা কিংবা কোনো একজন শেফালি বেগমের মতো কোনো একজন বনজীবী নারী, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন প্রায় 2 ঘন্টা ধরে, প্রায় 2 কিলোমিটার তারা হেঁটেছেন তাদের বাচ্চাকে নিয়ে এক কলস পানি নেওয়ার জন্য। তারা এখনও দাঁড়িয়ে আছেন, আসলে তারা ঠিক জানেন না আসলে এক কলস পানি তারা আসলে পাবেন কিনা। আমরা এমন সময় আসলে আলোচনাটা করছি বাংলাদেশের উত্তরাঞ্চলে বরেন্দ্র অঞ্চলের রাজশাহীর তানুরের বাধাইর ইউনিয়নের কোনো একজন মাহালি নারী ঠিক একইভাবে প্রায় 2 কিলোমিটার হেঁটেছেন এবং তিনিও আসলে দাঁড়িয়েছেন প্রায় 1 ঘন্টারও বেশি সময় একটি কলস আসলে পানির জন্য। হয়তোবা বাংলাদেশের বান্দরবানের চিম্বুক পাহাড়ে কোনো একজন ম্রো আদিবাসী নারী ঠিক আসলে পাহাড় থেকে নেমেছেন, ঝর্ণা থেকে ঝিরিতে আসলে ঘুরছেন, তার সেই মানে তার সেই পানির পাত্র নিয়ে, যে মানে তার পানির পাত্রগুলোতে আসলে পানি নেওয়ার জন্য। ঠিক একইভাবে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এরকম বড় শহরগুলোতে যে নগর বস্তিগুলো আছে, সেখানেও আসলে গরিব মানুষেরা পানির জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তো এইরকম একটা পৃথিবীতে যখন বাংলাদেশ সহ মানে আমাদের এই দক্ষিণ গোলার্ধের অনেক দেশের মানুষেরা, বিশেষত আসলে নারীরা পানির জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, ঠিক একই সময় এই পৃথিবীতে ফ্রান্সের একটি কোম্পানি একোয়া ডি ক্রিস্টালো মডিগ্লিয়ানি নামে একটি খাবার পানির বিক্রি করে, যে পানির 750 ml এক বোতল পানির দাম বাংলাদেশি মুদ্রায় 60 লাখ টাকা, 60 লাখ থেকে 70 লাখ টাকা। তাহলে মানে এটা চিন্তা করা যায় যে আমরা এমন একটা নিদারুণ বৈষম্যের পৃথিবীতে দাঁড়িয়ে আছি, যখন কোনো মানুষ চাইলে এই পৃথিবীতে 60 লাখ থেকে 70 লাখ টাকায় ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলতে পারে। আবার ঠিক একই পৃথিবীতে মানে লাখ লাখ নারী 2 কিলোমিটার হাঁটছেন এবং 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন মাত্র এক কলস পরিবারের আসলে পানির জন্য। তো সেই রকম একটি মানে অবস্থায় যে একটা মানে এই রকমের যেখানে আসলে কাঠামোগত বৈষম্য আছে, যেখানে এক ধরনের শ্রেণী দ্বন্দ্ব আছে, শ্রেণীপীড়ন আছে, ঠিক আবার যখন নারীর উপরেই সেই কাজগুলোকে আসলে চাপানো হয়েছে, সেই রকমের বাস্তবতা আছে, সেই রকমের মানে একদমই
একটা পুরুষতান্ত্রিক ব্যবস্থা আসলে যেখানে আছে। আবার খোদ এই রকম একটা দুনিয়াতে আমরা আছি, যেমন এখনই আসলে দেখছি যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম যে বিল, চলন বিল, সেই চলন বিলের প্রাণ প্রকৃতির জনজীবনকে আসলে একদম হচ্ছে যে একটা মানে টিকে থাকার মানে প্রশ্নের মধ্যে আসলে দাঁড় করিয়ে দিয়ে এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার আসলে চেষ্টা চলছে। তো এই রকমের শত সহস্র ঘটনা কিন্তু আসলে ঘটছে, যে ঘটনাগুলো সরাসরি কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত নয়। ঠিক একইভাবে যদি জলবায়ু পরিবর্তনও দুনিয়াতে আসলে না ঘটতো, যদি বৈশ্বিক উষ্ণতা আসলে দুনিয়াতে নাই বাড়তো, তাও কিন্তু এই যে কাঠামোগত বৈষম্য, এই যে উন্নয়নের আঘাত, কিংবা এই যে পরিবেশগত সংকট, কিংবা সমাজে বিদ্যমান যে নানাবিধ হচ্ছে যে বর্গীয়করণ কিংবা প্রান্তিকীকরণ, সেগুলো তো সমাজে আসলে আছেই, এবং সেটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। এবং এইরকম একটি বাস্তবতায় যখন আবারও জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলো মানে এত প্রবল হয়ে উঠছে, যখন আমাদের যে আবহাওয়ার পঞ্জিকা, সেই আবহাওয়ার পঞ্জিকা উল্টে পাল্টে যাচ্ছে, যখন আমাদের বর্ষাকাল তখন আসলে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি হচ্ছে, আবার কখনো পাহাড়ি ঢল হচ্ছে, কখনো অতিবন্যা হচ্ছে, কখনো সাইক্লোন হচ্ছে, আবার সাইক্লোনের ইন্টেন্সিটি আসলে বাড়ছে, এবং বছরে কয়েকবার সাইক্লোন হচ্ছে, এবং বজ্রপাতের সংখ্যা বাড়ছে, প্রচণ্ড তাপপ্রবাহ বাড়ছে, প্রতি বছর আসলে উষ্ণতম বছর হয়ে উঠছে। এছাড়া অন্যান্য দখল আর দূষণ তো আছেই, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ বলি, আলোক দূষণ বলি, রাসায়নিক দূষণ বলি, মানে ইত্যকার নানাবিধ জায়গাতে কিন্তু আমাদের জীবনটা শুধুমাত্র মানুষ নয়, আজকে গাছপালা, পশু পাখি, আমাদের এই পুরো যে জগৎ সংসার, তাদেরই টিকে থাকা একটা মানে প্রশ্নের মুখোমুখি আসলে দাঁড় করিয়েছে। তো সেখান থেকে আমরা যে জায়গাটা থেকে আসলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা হয়তো বা জানি যে জাতিসংঘের অধীনে UNFCCC এই প্রতিষ্ঠানটি মূলত জলবায়ু পরিবর্তন বিষয়ে আসলে কাজ করে, এবং এই জাতিসংঘের যে পক্ষ রাষ্ট্রগুলো আছে সেই পক্ষ রাষ্ট্রগুলোকে নিয়ে তারা প্রতি বছর একটা জলবায়ু সম্মেলনের আয়োজন করে। তার আগে অনেক ধরনের প্রিপারেটরি টেকনিক্যাল সেশন অনেক কিছু হয়ে বছরে একবার এই সম্মেলনটি আয়োজিত হয়। এখনও পর্যন্ত 29টি সম্মেলন আয়োজিত হয়েছে। করোনা মহামারীর প্রথম যে আসলে ঢেউ, সেই করোনা মহামারীর একদম প্রথম সময়ে একটি বছর আসলে এই সম্মেলনটি আয়োজিত হতে পারেনি। তো সর্বশেষ যে সম্মেলন বসেছিল আজারবাইজানের বাকুতে, তো আমরা আজারবাইজানের একটা প্রি হিস্টোরিক সাইটে গিয়েছিলাম, যেখানে একটা মানে আপনার নিওলিথিক কালচার আছে। মানে ওইটা আমরা যে হোমোসেপিয়েন্স মানুষ, তারও আগে যারা হোমো নিয়ান্ডারথাল মানুষ, ধারণা করা হয় যে হোমো নিয়ান্ডারথাল বা এরকমের মানে আরও আদি মানুষদের, তাদের যে পাথরের সংস্কৃতি, তাদের যে রক মানে কার্ভিং, ওই বিষয়গুলো ওইখানে আসলে আছে। এখন প্রতিনিয়ত কিন্তু বাকুর মানে আবহাওয়া বদলেছে, তাপমাত্রা বদলেছে, অনেক কিছু তাদের ধ্বংস হয়েছে, কিন্তু তারপরেও সেই মানে মানে আপনার যে রক কার্ভিংগুলা, যে পাথরে যে তাদের চিত্রকর্মগুলো, সেগুলো আছে। তা আমি যখন সেগুলো আসলে দেখছিলাম যে নিয়ান্ডারথাল মানুষের তৈরি করা ছবি, তখন যদিও সেগুলোতে আসলে ধরা যায় না, কিন্তু আমি অনুভব করছিলাম, আমার মধ্যে একটা শিহরণ তৈরি হয়েছিল যে মানে আমি মানুষ, মানে হোমোসেপিয়েন্স, মানে আমার আগের মানুষ, মানে আমারই মানে মানে আমার আগে আসলে তারা এরকম করেছেন। এই যে একটা পরম্পরা, মানে স্মৃতি বিস্মৃতি বা ইতিহাস, সেখান থেকে আমি আসলে যখন ফিরছি তখন এটিও চিন্তা করছিলাম যে আমরা মানুষেরা এই হোমোসেপিয়েন্স কী স্মৃতি বিস্মৃতি আসলে এই দুনিয়াতে আসলে রেখে যাচ্ছি। মানে এইরকম একটা বৈষম্য, যেখানে যন্ত্রণা আছে, এইরকম একটা জায়গাতে কী স্মৃতি বিস্মৃতি রেখে যাচ্ছি, যখন প্রতিনিয়ত বাংলাদেশ সহ এই মানে দক্ষিণ গোলার্ধের, বিশেষত গ্লোবাল সাউথের মানে মানুষেরা প্রতিনিয়ত তাদের নাম, পরিচয়, জীবন জীবিকা সব কিছু আসলে হারিয়ে ফেলছেন, এবং সেই হারিয়ে ফেলার জায়গাটাকে আরও বেশি প্রকটতর এবং কঠিন করে তুলছে কিন্তু জলবায়ু পরিবর্তনের বিভিন্ন আঘাত। আবার আরেকটা বিষয় আমি স্পষ্ট করে দেই যে আমি সচেতন, যে অত্যন্ত যে মানে এই বিষয়ে সচেতন যে কোনো বাইনারির ক্ষেত্রে, মানে আমি যখন বলছি যে মানে গ্লোবাল সাউথ বা গ্লোবাল নর্থ, মানে আমি জানি যে ক্ষমতার এই বলয়ে, মানে এটাও এক ধরনের বাইনারি হয়তো বা, কিন্তু এই যে ক্ষমতার
কাঠামোর যে এই বলয় মানে বৈশ্বিক বলয়, মানে এই বৈশ্বিক বলয়কে অস্বীকার করতে পারছি না বলে হয়তোবা কোট আনকোট এই রকমের গ্লোবাল সাউথ বা গ্লোবাল নর্থ বলেও এই বাইনারিগুলো হলেও আসলে এই 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 বাস্তবতাকে আসলে আমার আলাপে আসলে টানতে হচ্ছে। তো আমরা যখন বাকু জলবায়ু সম্মেলনে আসলে অংশ নেই, এবং আপনারা জানেন যে বাকু জলবায়ু সম্মেলনকে প্রথম থেকেই আসলে বলা হয়েছে যে ফিনান্স কপ, মানে কনফারেন্স অফ পার্টিস, মানে রাষ্ট্রপক্ষের সম্মেলনকে কপ বলে সংক্ষেপে। তো এটি কপ 29 ছিল। তো বলা হচ্ছে যে ফিনান্স কপ বা এটি একটি জলবায়ু তহবিলের কপ। তখন কিন্তু পৃথিবীর সেই সম্মেলনে আসা বা যারা তার দেশ থেকে আসলে প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন সংগ্রাম করছেন, যে পৃথিবীর দুনিয়ার সব মানুষ তো আসলে মানে আপনার টাকা চায় না, যে তারা আসলে অর্থ চাচ্ছে না যে আমাকে টাকাই আসলে দিতে হবে, তা নয়। মানে এখানে তো অন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষত জলবায়ু পরিবর্তনের জন্য যারা আসলে দায়ী, যারা প্রচুর কার্বন নির্গমন করছেন, যারা এই পৃথিবীতে একটা অন্যায্য নিউলিবারেল সিস্টেমকে আসলে জারি রেখেছেন, যারা যুদ্ধকে বৈধ করছেন, যারা নারীর উপরে নিপীড়নকে বৈধ করছেন, যারা একটা প্রবলতর হচ্ছে যে আপনার কর্পোরেট নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থাকে আসলে বৈধ করছেন, যারা প্রতিদিন কৃষকের কাছ থেকে ছিনতাই করছেন, নারীর বীজের অধিকারকে আসলে ছিনতাই করছেন। মানে এই প্রশ্নগুলোকে আড়াল করে যখন শুধুমাত্র তহবিল বা ফিনান্সের প্রসঙ্গটাই আসলে আলোচনায় আসে, তখন কিন্তু সেই ক্লাইমেট নেগোসিয়েশনের যে টেবিল, সেই টেবিল থেকে ছিটকে পড়ে যান প্রথমত আসলে কৃষকেরা, এবং আমাদের প্রান্তিক কৃষকেরা, গরিব কৃষকেরা, তার মধ্যে আসলে নারীরা, তার মধ্যে আদিবাসী মানুষেরা, তার মধ্যে প্রতিবন্ধী মানুষেরা, প্রবীণ মানুষেরা, শিশুরা, নারী এবং জেন্ডার বৈচিত্র্যের মানুষেরা, এবং বাংলাদেশে সহ যে ভৌগোলিক ভিন্নতায় বসবাসকারী অনেক মানুষ আছেন আসলে তারা, বা রাষ্ট্রহীন মানুষেরা, তারা কিন্তু বারবার সেই আলোচনার টেবিল থেকে আসলে ছিটকে পড়ে যান। কারণ তাদের মূল আলাপের বিষয় কিন্তু ন্যায় বিচার, ন্যায্যতা, যে কোনো একটা ধনী দেশ আমেরিকা বা জার্মানি বা ফ্রান্স কিংবা আজকে ইংল্যান্ড কিংবা এমনকি চায়না বা ইন্ডিয়া, যারা প্রচুর পরিমাণে কার্বন ইমিশন করছে এবং যারা এই জলবায়ু পরিবর্তনের যে রেকর্ডগুলো আসলে করা হচ্ছে, যে গবেষণাগুলো করা হচ্ছে সারা পৃথিবীতে যারা করছেন, আপনারা আজকে যারা এখানে উপস্থিত আপনারা করছেন, এরকম প্রচুর মানুষেরা যারা আসলে কাজ করছে, তাদের যে ডেটা রেকর্ড, তাদের গবেষণা যেগুলো বিভিন্ন জার্নাল বা বিভিন্ন বইতে বা প্রকাশনা হচ্ছে, অডিও ভিজুয়াল হচ্ছে, বা পত্রপত্রিকায় প্রচুর মানে আমাদের জার্নালিস্টরা তারা লেখালেখি করছেন, এই রকমের প্রচুর ডেটা ডকুমেন্টস কিন্তু নিয়ে আইপিসিসি যেটা আছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারা কিন্তু আসলে একটা প্রতিবেদন তৈরি করে যে কী অবস্থা আসলে আছে, তাপমাত্রা কতটুকু বাড়ছে, আমাদের কতটুকু আসলে নির্গমন করার কথা, কতটুকু আসলে হচ্ছে, এবং ভবিষ্যতে কি হতে পারে, এই রকমের একটা প্রজেকশন করা হয়। তো সেই আইপিসিসির প্রতিবেদনই কিন্তু আসলে প্রমাণ করছে যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আসলে দায়ী নয়। কারণ বাংলাদেশ যে পরিমাণে কার্বন ইমিশন করে, সেটা সারা পৃথিবীর যে মোট কার্বন ইমিশন তার মাত্র 0.4 ভাগ। তো আমি এখানে মাত্র কথাটা বললাম, হয়তোবা মানে এই কথার মধ্যে একটা জাতীয়তাবাদী প্রকাশ পাইতে পারে যে বাংলাদেশি হিসাবে যে 0.4 ভাগও তো আসলে একটা ভাগ, মানে এই পরিমাণে কার্বনও তো অনেকে নির্গমন করে না। যেমন ভুটান নিজেকে বলছে কার্বন নিউট্রাল, বা পৃথিবীর আদিবাসী মানুষেরা যারা বাংলাদেশেও যারা চিম্বুক পাহাড়ে থাকছেন, কিংবা বাংলাদেশে হাওড়ের অনেক মানুষেরা, কিংবা গ্রামীণ নারীরা, কিংবা আজকে আমাজন বনের আদিবাসীরা, তারা তো হচ্ছে যে আপনার একটা কার্বন নিরপেক্ষ জীবনযাপনও করছেন, অনেকে হয়তো বা কার্বন নেগেটিভ জীবনযাপন করছেন। কিন্তু তারপরেও আমাদের যে আসলে কার্বন নির্গমনের হার, সেটি কিন্তু গ্লোবাল যে আসলে মানে ওয়ার্মিং, সেটিকে আসলে ওইভাবে প্রভাবিত করে না যেভাবে অন্যান্য দেশগুলো আসলে সেই প্রভাবটা আসলে তৈরি করছে। তো সে জায়গা থেকে যেটা আসলে দেখা যায়, যখন মানে আজকে যখন আমরা কথা বলছি যে জলবায়ু পরিবর্তনের জন্য কারা সবচেয়ে বেশি ভালনারেবল, কারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তো এই প্রশ্নটা কিন্তু খুবই বেশি রাজনৈতিক একটি প্রশ্ন। এখন মোটা দাগে যদি এটি বলে দেওয়া হয় যে জলবায়ু পরিবর্তনের জন্য নারীরা বেশি প্রান্তিক বা ঝুঁকিপূর্ণ, এই কথাটা আসলে
এই কথাটিকে একটা হচ্ছে যে মোটা দাগের সাধারণ ন্যারেটিভ আসলে গ্রহণ করার আগে আমাদের যথেষ্ট তর্ক বিতর্ক এবং বাহাসের জায়গা আছে। কারণ আমাদের প্রশ্ন করার জায়গা আছে, আজকে কোন নারী জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আজকে মানে আমেরিকা কিংবা ইংল্যান্ডের একজন ধনী নারী কি এইভাবে ঝুঁকিপূর্ণ, যেভাবে আজকে বাংলাদেশে মানে সুন্দরবনের একজন কৌশল্যা মুন্ডা কিংবা হচ্ছে যে আপনার আজকে চিম্বুক পাহাড়ের একজন সিবেউম্রো কিংবা আজকে একজন মানে বরেন্দ্র অঞ্চলের হচ্ছে যে আপনার একজন লীনা মাহালি, মানে এই রকমের নারীরা কি আসলে মানে বেশি ঝুঁকিপূর্ণ? তো এই বিষয়গুলো যখন আসলে আমাদের সামনে আসে বা মানে ডিউরিং প্রেগনেন্সি এই নারীরা কি বেশি ঝুঁকিপূর্ণ, প্রসূতি মারা কি বেশি ঝুঁকিপূর্ণ, মানে প্রতিবন্ধী মানে নারীদের ভিতরেও প্রতিবন্ধী মানুষ যারা আছেন বা শিশুরা কিংবা অ্যাডোলেসেন্ট কিংবা যারা কৃষক বা একদম প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নারী, তারা কি বেশি ঝুঁকিপূর্ণ? তো এই বিবেচনাগুলো তো আমাদের আসলে করাটা জরুরি যে কারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তো আমরা যখন আসলে ঝুঁকির প্রশ্নটা আসি, সেই ঝুঁকি কিন্তু রিলেটেড টু দ্য লটস অফ হচ্ছে যে আপনার আমাদের এই যে স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন, আমাদের অসম বন্টন ব্যবস্থা এবং মানে কোথাও হচ্ছে যে আমাদের অ্যাক্সেস না থাকা, বিশেষত প্রান্তিক মানুষদের তার সর্বজনীন যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলাতে। তো সেই রকম একটা জায়গা থেকে যখন আসলে এই কথাগুলো আসলে উঠছে যে জলবায়ু পরিবর্তনের জনিত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের যে টেবিলে আমাদের কণ্ঠস্বর আসলে পৌঁছায় কিনা না, আমার যতটুকু অভিজ্ঞতা, কারণ আমি প্যারিস জলবায়ু সম্মেলনে দেখেছি এবং প্যারিস জলবায়ু সম্মেলন যেটা হচ্ছে যে COP21, সেই প্যারিস জলবায়ু সম্মেলনে যখন প্যারিস ঘোষণা হয়েছে তখন কিন্তু আমরা কিছুটা আশান্বিত হয়েছি যে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রির ভেতরে রাখতে বলা হয়েছে, আমাদের জন্য একটি জলবায়ু তহবিল গঠন করার কথা বলা হয়েছে, অঙ্গীকার করার কথা বলা হয়েছে এবং এটা অ্যাক্টিভেট করার কথা বলা হয়েছে, অভিযোজনকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিন্তু প্যারিস জলবায়ু সম্মেলনের পরে যতদিন গিয়েছে আমরা দেখেছি যে এই সব অঙ্গীকার একদমই আসলে চুরমার করে দিয়েছেন আমাদের গ্লোবাল লিডাররা, মানে বিশ্ব নেতারা, কারণ তারা আসলে কোনো অঙ্গীকার আসলে মানেননি। এবং প্যারিস জলবায়ু সম্মেলনের পরে যত জলবায়ু সম্মেলন হয়েছে তার প্রত্যেকটি জলবায়ু সম্মেলন হচ্ছে তার আগের জলবায়ু সম্মেলনের শুধুমাত্র একটা কার্বন কপি, একটা জেরক্স কপি, এবং এটি আসলে একটি প্রতারণার দলিল। আমাদের এই সারা পৃথিবীর যে মানুষেরা যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে যারা আরও বেশি প্রান্তিক হচ্ছে, যাদের সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম আরও অনেক অবর্ণনীয় হয়ে উঠছে, আরও অনেক ঝুঁকিতে আসলে পড়ছে, তারা প্রতিনিয়ত আসলে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। কারণ যারা এই ঘটনার সাথে দায়ী নয়, যারা এরকম ভোগবিলাসী জীবনযাপনই আসলে করছেন না, কিন্তু আজকে উন্নত ধনী দেশের এই কার্বন ফুটপ্রিন্টের জন্য, ইমিশনের জন্য কিন্তু আজকে বাংলাদেশ সহ এই রকমের যে দক্ষিণ গোলার্ধের গরিব দেশের মানুষেরা, কৃষকেরা, আদিবাসী মানুষেরা, নারীরা, তারা কিন্তু অনেক বেশি আজকে মানে ভুক্তভোগী এবং তারা তাদের যে অধিকার এবং একই সাথে মানবাধিকার সেটি লঙ্ঘিত হচ্ছে। এবং জাতিসংঘ কিন্তু একটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা জানেন যে জলবায়ুর অধিকার যেটি মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটি কিন্তু স্বীকার করেনি। কারণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে খুবই সম্প্রতির সময়ে যে জলবায়ু পরিবর্তন একটা হইতেছে মানবাধিকার এবং এইটা রক্ষা করা আসলে মানবাধিকার। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে মানে আজকে যখন ঘূর্ণিঝড় হচ্ছে, মানে আপনি দেখেন যে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে সিডরের পরে আইলা, মহাসেন, ফণী, বুলবুল, আমফান, ইয়াস, মানে এই রকমের ঘূর্ণিঝড় প্রতি বছর যখন হচ্ছে, তখন এই যে আসলে একজন মুন্ডা নারী, একজন বনজীবী নারী, একজন কৃষক নারী ওইখানে লবণ পানির কারণে আজকে 2 ঘন্টা
কলসি নিয়ে দাঁড়িয়ে আছেন খাবার পানির জন্য, আবার যখন তাকে ঘূর্ণিঝড় সামাল দিতে হচ্ছে, তার এই রকমের জীবন যন্ত্রণা, তার এই স্ট্রাগলের ন্যারেটিভ তো শুনতে হবে জলবায়ু পরিবর্তনের মঞ্চে যারা আসলে বসে আছেন, নীতি নির্ধারণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা বসে আছেন, যে গ্লোবাল লিডার যারা আছেন, তাদেরকে এই মুন্ডা নারীদের কথা, কৃষক নারীদের কথা, তাদের এই আদিবাসী নারীদের কথা, সাঁওতাল মাহালি নারীদের কথা, ম্রো চাকমা নারীদের কথা, সবার কথা শুনতে হবে আসলে আজকে। তো সেই রকম একটা জায়গা থেকে যে আপনার যখন আমরা দেখি যে বিষয়টা আপনারা হয়তো দেখেছেন যে এই রকমের কনফারেন্স যখন হয় জলবায়ু সম্মেলন, তখন আমার খুব বেশি ধারণা ছিল না যে এই সম্মেলনগুলোকে কারা আসলে অর্থ বিনিয়োগ করে, কারা ফিনান্স করে। তো তারা কিন্তু যে সম্মেলনে যেটা হয় যে কারা হচ্ছে যে আপনার মানে স্পন্সর করেছে, কো স্পন্সর কারা, তাদের লোগো সহ সবগুলা থাকে। তো আমরা যখন তাদের লোগোগুলা দেখি তখন কিন্তু আমাদেরকে অন্য বিষয় চিন্তা করতে আসলে হয়, কারণ জলবায়ু পরিবর্তনের মতো মানে এইরকম একটা সিদ্ধান্ত যে আমরা জলবায়ু পরিবর্তন থেকে কিভাবে আমাদের জীবনকে সামাল দিতে চাই এবং কিভাবে আমরা বাঁচতে চাই, সেই রকমের একটা বৈশ্বিক সম্মেলনে যখন আমরা স্পন্সর করতে দেখি, বিশেষত দুবাই সম্মেলনে আপনারা দেখেছেন যে COP28 যে দুবাই ক্লাইমেট কনফারেন্স, আপনারা দেখেছেন যে এইখানে ওই সম্মেলনে কি পরিমাণে কর্পোরেট কোম্পানির লবিস্টরা সেইখানে আসলে অংশ নিয়েছিলেন, এবং 102 জন হচ্ছে যে বিভিন্ন বহুজাতিক কোম্পানির প্রতিনিধি, যারা রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। তাহলে মানে আজকে একজন কৌশল্যা মুন্ডা কিংবা আজকে একজন ম্রো নারী বা আজকে একজন শেফালি বিবি কিংবা আজকে মানে ঘর বাড়ি এই যে বন্যায় ভেঙে গিয়েছে, খরায় চাষ করতে পারেন না বলে আজকে ঢাকার মতো শহরে এই জঞ্জালের ভিতরে যে নারীরা তাদের পরিচয় হারিয়ে আমাদের বাসার বুয়া হয়ে গিয়েছেন, কিংবা যে পুরুষেরা এই রিক্সা মামা হয়ে গিয়েছেন, তাদের আইডেন্টিটি সব হারিয়ে যারা এই নগর বস্তিতে এসেছেন, গার্মেন্টসে হয়তো বা মানে কাজ করছেন এবং রানা প্লাজার মতো আসলে তারা মারা যাচ্ছেন এইটা কাঠামোগত হত্যাকাণ্ডের ফলে। তো এই যে মানুষেরা এই তাদের যে আসলে ডিগনিটি সব কিছু আসলে হারিয়ে ফেলছে, এবং তাদের উপরে যে ধরনের অন্যায় নিপীড়ন আসলে টিকে থাকছে জলবায়ু পরিবর্তনের ফলে, সেই রকম জায়গা থেকে তারা তো রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হতে পারছেন না, যার জন্য আসলে জলবায়ু পরিবর্তন পৃথিবীতে ঘটছে না, যারা জলবায়ু সুরক্ষা করছেন এবং যাদের কণ্ঠস্বরটা শোনা জরুরি পৃথিবীর বৈশ্বিক নেতাদের, এবং যাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কোনো শেফালি বিবি কিংবা কোনো হচ্ছে যে আপনার কৌশল্যা মুন্ডা কিংবা কোনো হচ্ছে যে আপনার চিনিমরি কিংবা হচ্ছে যে শেফালি রং আজকে তো জলবায়ু সম্মেলনে রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে তার যে ভয়েস, তার যে সংগ্রাম, তার যে জলবায়ু সংগ্রাম সেটিকে হাজির করতে পারছেন না। অথচ আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে দুবাই জলবায়ু সম্মেলনে একদমই ডাক সাইটে যে মানে ব্রাজিলের জেবিএস, আপনার জেবিএসের নাম জানেন, জেবিএস দ্য লার্জেস্ট মানে মিট দ্য কোম্পানি, দ্য কর্পোরেট দ্য লার্জেস্ট কর্পোরেট মানে বিগেস্ট কর্পোরেট কোম্পানি, মিট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, যে ব্রাজিলের, তারা সেখানে আসলে অংশ নিয়েছে। আমরা দেখেছি যে নিউট্রেনে অংশ নিয়েছে। নিউট্রেন পৃথিবীর একটি অনেক বড় সিনথেটিক সার কোম্পানি। আমরা দেখেছি যে সেখানে নেসলে অংশ নিয়েছে। নেসলের মতো হচ্ছে কর্পোরেট ফুড মানে চেইন, যারা সারা পৃথিবীর বাচ্চাদের খাবার থেকে শুরু করে সবার খাবার আসলে নিয়ন্ত্রণ করতে চায়, এবং খাবার নিয়ন্ত্রণ করা বা বাণিজ্য করাটা তো গুরুত্বপূর্ণ বিষয় নয়, নেসলে আমাদের খাদ্যর রুচিকে আসলে নিয়ন্ত্রণ করে ফেলে, যে আমরা কি খেলে স্মার্ট হতে পারবো বা আমাদের কি খেলে স্ট্যাটাস হয়, এই রকমের খাদ্য রুচিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করছে আসলে এই কোম্পানিরা। কিংবা জার্মানির বায়ারের মতো পেস্টিসাইড কোম্পানিরা আসলে সেইখানে যাচ্ছে, মনসান্টোর মতো যে মানে আপনার মেগা যে আপনার এগ্রোকেমিক্যালস কোম্পানিরা, সিনজেন্টার মতো এগ্রোকেমিক্যালস কোম্পানিরা, বিএসএফের মতো কোম্পানিরা, তারা কিন্তু এই যে পুরা জায়গাগুলোকে দখল করছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জলবায়ু সম্মেলনগুলোতে সবচেয়ে বড় লবিস থাকছে কিন্তু ফসিল ফুয়েল কোম্পানির। এখন প্যারিস এগ্রিমেন্টে আমরা অঙ্গীকার করেছি যে আমরা আমাদের ফসিল ফুয়েলের থেকে আমরা হইতেছে যে আমাদের যে এই যে একটা পৃথিবী মানে চিন্তা করা যায় এমন একটা পৃথিবী যেখানে মানে আমরা এখন দেখেন, এইখানে আমি বাংলাদেশের কথা বলছি, আমরা আমাদের গ্রামগুলোতে কি দেখি, আমাদের সমতল বা পাহাড়, আমাদের নারীরা কি তারা কোনো ধরনের গ্যাস তেল ব্যবহার করছেন? কিন্তু জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন না। এখন বলাই হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি
উপরে দাঁড়িয়ে আছে আসলে আমাদের সভ্যতা। তো এই রকম একটা নির্লজ্জ সভ্যতায় আসলে আমরা দাঁড়িয়ে আছি, আমরা কথা বলছি, আমিও তো নির্লজ্জের মতো কথা বলছি, আমিও দাঁড়িয়ে আছি কিন্তু জীবাশ্ম জ্বালানির উপরে, কারণ এই সভ্যতাটাই দাঁড়িয়ে আছে জীবাশ্ম জ্বালানির উপরে। এবং বলাই হচ্ছে জীবাশ্ম জ্বালানির কারণেই কার্বন ইমিশন ঘটছে, এই কারণেই আজকে শেফালি বিবিকে বা তানুরে কোনো একজন নারীকে 2 ঘন্টা হেঁটে পানির জন্য কষ্ট করতে হচ্ছে। এবং সেই কষ্টটা যদি কষ্টই থাকতো তাও সমস্যা ছিল না, কারণ এই যে নারীর, আমরা সেই প্রসঙ্গে পরে আসছি। এখন এই কোম্পানিগুলা কিন্তু তারা জলবায়ু পরিবর্তনের মঞ্চে যে ফেজ আউট ফসিল ফুয়েল এটাকে নিয়ন্ত্রণ করছেন। এখন বলা হচ্ছে যে আপনার যে এই এনার্জি ট্রানজিশনের কথা, যে মানে আমরা আমাদের যে জ্বালানি শক্তি আছে সেটাকে একটা গ্রিন এনার্জিতে বা একটা ক্লিন এনার্জিতে রূপান্তর ঘটাতে চাই। এখন কি দেখা যায় যে সারা পৃথিবীতে এখন প্রায় 7,000 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, তার মধ্যে সবচেয়ে বড় অংশটাই প্রায় 4,600 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় শুধুমাত্র ফসিল ফুয়েল থেকে এবং পারমাণবিক উৎস থেকে, আর 1,000 গিগাওয়াট আসে হচ্ছে যে আপনার এই জলবিদ্যুৎ থেকে, এখন বা নবায়নযোগ্য অন্যান্য সোর্স থেকে 1320 গিগাওয়াট। এখন আমরা কার্বন নিঃসরণ কমাতে গেলে আমরা তো অঙ্গীকার করেছি যে ফেজ আউট ফসিল ফুয়েল, তাহলে আমরা আমাদের জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমাতে গিয়ে আমরা কি ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিব, কি ধরনের জীবন ব্যবস্থা করব, কি ধরনের উৎপাদন নীতি করব, কি হবে আমাদের উন্নয়নের দর্শন, সেটি কিন্তু আমরা নিশ্চিত করিনি। অথচ আমরা প্রতি বছর সম্মেলনের আগে আমরা কতটুকু কার্বন ইমিশন করব কিংবা আমাদের জ্বালানি রূপান্তর কেমন হবে, এই সব ক্ষেত্রে আমাদের প্রত্যেককে একটা ন্যাশনাল ডকুমেন্ট তৈরি করতে হবে। আপনারা জানেন যে এটাকে এনডিসি বলে, যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। তো সেখানে আমাদেরকে দেখাইতে হয় আমরা পরিবহন খাত, জ্বালানি খাত, কৃষি খাত, বিভিন্ন খাত থেকে কি পরিমাণে আসলে আমাদের নির্গমন কমাবো এবং আমাদের কন্ট্রিবিউশন কতটুকু হবে বা বাইরের কন্ট্রিবিউশন কতটুকু। কিন্তু এই যে একটা এনডিসি, একটা রিপোর্ট, যে রিপোর্টে বাংলাদেশের জনগণের মতামত নেওয়া এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা, এবং তাদের হচ্ছে যে ডিফারেন্ট, কারণ বাংলাদেশ আমরা সবাই জানি যে বাংলাদেশ তো একই রকমের দেশ নয়, এখানে পাহাড় আছে, এখানে বরেন্দ্র আছে, সমতল আছে, গড় আছে, চর অঞ্চল আছে, এখানে বিল অঞ্চল আছে, এখানে সমতল অঞ্চল আছে, বন অঞ্চল আছে, বিভিন্ন এলাকার মানুষের জীবনযাপন বিভিন্ন রকমের, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তাদের বিভিন্ন রকমের উৎপাদন ব্যবস্থা আছে, সমতল অঞ্চলের কৃষিও যেমন আছে, আবার পাহাড়ে আদিবাসীদের তো জুম চাষও আছে, মিশ্র চাষের ফসলও আছে অনেক। আমাদের তো অনেক জায়গায় আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে আমরা যে বলি ধাপ চাষ বা ভাসমান চাষ, ফ্লোটিং এগ্রিকালচার, অনেক ধরনের পদ্ধতি আমাদের আছে। তো এই যে জীবনযাপন ভিন্ন ভিন্ন আছে, তো আমাদের তো যে জনগণের কণ্ঠস্বর, জনগণের মতামত, এই ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিলে থাকা দরকার, যে আমরা কিভাবে আমাদের নির্গমন কমাতে চাই, আমাদের অভ্যাস কিভাবে আসলে পাল্টাতে হবে, ইত্যকার নানাবিধ বিষয়। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে অধিকাংশ এনডিসি রিপোর্ট আসলে রাষ্ট্রপক্ষ যেগুলো তৈরি করে, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ফেজ আউট ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো যাবে কি যাবে না, এই আলোচনাটা সাথে কন্ট্রোল বাই দ্য গ্লোবাল কর্পোরেট কোম্পানিজ। একদম বহুজাতিক কোম্পানি যারা আছে, যারা জীবাশ্ম জ্বালানি এর কোম্পানি, তারা মূলত আসলে এটা দখল করে রাখছে এবং তারা সিদ্ধান্ত দিচ্ছে যে আমাদের এই জীবাশ্ম জ্বালানি কতটুকু ব্যবহৃত হবে বা আমরা কোন পদ্ধতিতে আসলে আজকে যাব। এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু এই খুবই সাম্প্রতিক সময়ে আরেকটা বিষয়ে কথা হয়েছে। আপনারা জানেন মূলত জলবায়ু সম্মেলনে আপনার এই কার্বন ইমিশন, এটা নিয়ে একটা বড় ধরনের কথাবার্তা চলে এবং আমাদের যে বৈশ্বিক তাপমাত্রা, এটা 1.5 ডিগ্রি না বেশি কম, এই তাপমাত্রার যে পারদের যে বিতর্ক, যে তাপমাত্রা পারদ কতটুকু রাখবো, এটা নিয়ে আরেকটা বিতর্ক হয়। আরেকটা হচ্ছে প্রশমন, যে আমি কি ধরনের ঘটনা ঘটাবো যাতে এটি প্রশমন হতে পারে। আরেকটা হচ্ছে অভিযোজন, যে আমরা কিভাবে অভিযোজন করব বা টিকে থাকবো, এরকম একটা বিষয়। এবং আরেকটা হচ্ছে যে আপনার ফিনান্স, তহবিল, ফান্ড, এইসব রিলেটেড বিষয়। খুবই সাম্প্রতিক সময়ে এখানে কিন্তু জাস্টিসের বিষয়টা অনেক আলোচিত হচ্ছে, বাট ইজ নট দ্য অফিসিয়ালি ইনক্লুডেড ইন দ্য
ক্লাইমেট টক টেবিল, মানে এটা আলোচিত হচ্ছে, মানে সবাই কথা বলছেন, যারা জলবায়ু যোদ্ধা আছেন, জলবায়ু সংগ্রামী মানুষেরা আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে তারা লড়াই সংগ্রাম করছেন, বাংলাদেশে করছেন। আমরা সবাই জলবায়ু ন্যায় বিচার বা ন্যায্যতার কথা বলছি, কিন্তু এটি কিন্তু মানে অফিসিয়ালি রাষ্ট্রপক্ষ কিন্তু আসলে আলোচনার মধ্যে আনছে না যে আমাদের জলবায়ু ন্যায় বিচার দরকার, এই বিষয়টা আনছে না। নতুন একটি বিষয় যুক্ত হয়েছে, এটাকে বলা হচ্ছে এনসিকিউজি, নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল। যে এই যে মানে দেশগুলো আছে তারা যদি ঋণ হোক, অনুদান হোক, মানে মানে তাদের যে আসলে ফান্ড কিংবা তাদের যে ইমিশন, সেটা এই নতুনভাবে কিভাবে তারা আসলে কাউন্ট করছেন, এবং সেক্ষেত্রে যে তহবিল বা যে হচ্ছে যে আপনার ফান্ডের কথা বলা হচ্ছে, এই তহবিল এবং ফান্ডের ক্ষেত্রে কিন্তু আজকে বাংলাদেশের মতো দেশ, যারা বিভিন্ন সময়ে ইন্টারন্যাশনাল ফিনান্স ইনস্টিটিউট কিংবা বিশ্ব ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই রকমের বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই রকমের মানে যে গ্লোবাল প্রতিষ্ঠানগুলো আছে, যাদের রাজনীতিকে কিন্তু বাংলাদেশের গরিব মানুষ হাড়ে হাড়ে আসলে মানে তাদেরকে সামাল দিতে হয়েছে, যে মানে এই ঋণ বা এই অনুদান আসলে কি বোঝায়। তো যখন জলবায়ু তহবিল বলা হয়, সেটা কিন্তু আমাদেরকে আমাদের সামনে আসলে স্পষ্ট করতে হবে এটা ঋণ কিনা, এটা অনুদান কিনা, বা এটা কোনো বিশেষ চুক্তির অধীনে কিনা, এটা শর্ত আছে কিনা। এই বিষয়গুলো নিশ্চিত না হয়ে কোনো ধরনের জলবায়ু অভিযোজন তহবিল হোক কিংবা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হোক, যে কোনো ধরনের মানে তহবিল মানে তহবিলের আলাপে এবং সেটি গ্রহণের ক্ষেত্রে কিন্তু মানে বাংলাদেশকেও আসলে সতর্ক থাকতে হবে। কারণ আমরা তো এটা দেখেছি, মানে এই রকমের ঘটনা তো প্রচুর আগে কিন্তু ঘটেছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে যেটা দেখতে পাই যে মোটা মানে সারা পৃথিবীতে যে মানে কৃষকেরা আছেন কিংবা প্রাকৃতিক সম্পদ নির্ভরশীল যে মানুষেরা আছেন, জেলেরা আছেন কিংবা কুমারেরা আছেন যারা মাটির কাজ করেন, কিংবা বনজীবী যারা আছেন, আদিবাসী মানুষেরা যারা আছেন, যারা কুড়িয়ে বা সংগ্রহ করে জীবনযাপন করেন, কিংবা যারা কৃষি চর্চা করছেন। পৃথিবীতে তো এখনও বাংলাদেশ সহ অজস্র মানুষ আছেন, নারীরা আছেন, যারা প্রাকৃতিক পদ্ধতিতেই কৃষিকাজ করছেন বা খাদ্য বৈচিত্র্যকে আসলে টিকিয়ে রাখছেন, কিংবা তারা আরও অন্যান্য যে জেনেটিক রিসোর্সেস আছে, আমাদের বন্য প্রাণী আছে, আমাদের ইকোসিস্টেমের ডাইভার্সিটি আছে, নদী, পাহাড়, বন, বিল, হাওর, খাড়ি, এই যে আমাদের ঝিরি, ঝর্ণা, এগুলিকে কারা সংরক্ষণ করছেন বলেন? এটি তো প্রমাণিত যে এটি পৃথিবীর মানে গ্রামীণ জনগোষ্ঠী, আদিবাসী মানুষেরা, নারীরা, তারাই সংরক্ষণ করছেন। তাহলে আজকে এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের ইকোসিস্টেম, জেনেটিক ডাইভার্সিটি সুরক্ষায় যাদের অবদান এখনও পৃথিবীতে সবচেয়ে বেশি, এবং আমরা যখন খাদ্যের কথা বলি, আপনি দেখেন খাদ্যের কথা যখন আমরা বলি, তখন কিন্তু আমরা ওই যে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা, মানে সেই নারীর কথা বলছি না, পানির কলস নিয়ে দাঁড়িয়ে থাকা, কিংবা আজকে কিন্তু আমরা বাংলাদেশের কৃষক যারা খাদ্য উৎপাদন করছেন, কিন্তু দেখেন একটা অন্যায় ব্যবস্থার কারণে তারা কিন্তু আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, কৃষকের আত্মহত্যা। সেই কৃষকদের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, সেই আওয়াজ কিন্তু এই আন্তর্জাতিকভাবে যে জলবায়ু টেবিলগুলো আছে, সিদ্ধান্ত গ্রহণের টেবিল আছে, সেইখানে আসলে পৌঁছায় না। কিন্তু সেইখানে এই আওয়াজ পৌঁছানো জরুরি তার ভাষায়, তার মতো করে, তার সিদ্ধান্ত অনুযায়ী। কারণ তা না হলে যেটা হয় সেটা হচ্ছে যে আবারও প্রান্তিকীকরণ ঘটে, আবারও অপয়ায়ন হয়, সেটা কিন্তু আমরা দেখেছি। আর এই রকমের প্রচুর বিষয় আছে যেটা আসলে এত ক্রিটিক্যাল আসলে বিষয়গুলা। যেমন আমি এখানে একটা ঘটনার কথা বলি, আমি একটু খুব দ্রুত যাচ্ছি। সেটা হইতেছে যে আপনারা জানেন হয়তো বা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে বিবেচনা করা হয়, কারণ ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি পার্ট অফ দিস। একদমই মানে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, স্থানীয় জনগণের কোনো প্রতিনিধি থেকে শুরু করে, মানে একদম হচ্ছে যে রাষ্ট্রের প্রধান, মানে এই কমিটির হচ্ছে যে সদস্য।
এবং এটা অনেক মানে এই কমিটি অনেক কাজ করেছে বাংলাদেশে। অবশ্যই আমরা সবাই জানি যে সেন্দাই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের যে মানে প্রায়োরিটিগুলো ছিল, যে মৃত্যু হার কমিয়ে আনা, বিশেষত দুর্যোগের ফলে যে মানে জীবন জানমালের যে ক্ষয়ক্ষতি হয় সেটি কমিয়ে আনা, আমাদের আর্থিক ক্ষতি কমানো, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ মানে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। কিন্তু আপনি যদি দেখেন দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলো আসলে হয়েছে, সেই দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু মানে জেন্ডার বান্ধব নয়। মানে এইখানে যে একজন প্রসূতি মা যাবেন, তিনি বুকের দুধ কোথায় খাওয়াবেন বাচ্চাকে? মানে এই রকম এত মানুষের ভেতরে এটা মেয়েদের জন্য আলাদা কোনো আসলে টয়লেটের ব্যবস্থা নাই। তারপরে গ্রামের গরিব নারীদের যা হয়, তাদের হয়তো 2টা 4টা হাঁস মুরগি গরু ছাগল আসলে আছে। এখন একটা দুর্যোগের সময় তাকে কিন্তু পরিবারের অন্যদেরকে দুর্যোগ আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়ে সেই হাঁস মুরগি নিয়ে একটা ছাগল নিয়ে তাকে আসলে এই ঝড়ের ভিতরে জীবনের ঝুঁকি নিয়ে আসলে অবস্থান করতে হয়। তাহলে আমি দুর্যোগ আশ্রয় কেন্দ্র শুধু মানুষের জন্য করলে হবে না তো, কারণ ওই যে নারী তার সম্বলই হইতেছে 2টা হাঁস কিংবা একটা আসলে ছাগল, ওইটাকে বিবেচনা করতে হবে। তাহলে কীরকম করে আসলে আমাদের আশ্রয় কেন্দ্র হবে সেটি মানুষের কাছ থেকে জানতে হবে। মানে আমরা নিজেরাই প্রকৌশলী হয়ে গেলে, ইঞ্জিনিয়ার হয়ে গেলে, পরিকল্পনাবিদ হয়ে গেলে হবে না। মানে ইচ অ্যান্ড এভরি সেক্টরে বাংলাদেশের যে গ্রামীণ জনগণ আছেন, মানুষেরা আছেন, তাদেরকে পরিকল্পনায় অংশ নিতে দিতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। জলবায়ু পরিবর্তনের মোকাবেলা অভিযোজন হোক, তহবিলের তর্ক হোক, প্রশমনের কোনো উদ্যোগ হোক, দুর্যোগ ব্যবস্থাপনা হোক, খাদ্য উৎপাদন ব্যবস্থা হোক, কৃষি হোক, প্রতিটি ক্ষেত্রে মানে প্রতিটি ক্ষেত্রে মানুষকে এবং সকল শ্রেণী পেশা বর্গের মানুষকে কিন্তু অংশগ্রহণ করার সমান মর্যাদায় আসলে সুযোগ দিতে হবে। এবং সেটা আসলে তাদের অধিকার, সেই অধিকারের জায়গা থেকে আসলে কাজটি করাটা জরুরি। সেই রকম জায়গা থেকে আমরা যেটা আসলে দেখতে পাই যে আজকে জলবায়ু পরিবর্তনের এই যে বৈশ্বিক মঞ্চ, সেটি কিন্তু দখল করে আছেন কর্পোরেট কোম্পানিরা, এবং এটি একটি নিউ লিবারেল ব্যবস্থা, যে নিউ লিবারেল ব্যবস্থায় কিন্তু আজকে এই পৃথিবীর যে অন্যায্যতা, অসাম্য, সেটিকে জায়েজ করা হচ্ছে। এখন আমরা বলছি যে ওয়ার্মিং কমাইতে হবে, আমরা এটা এগ্রিমেন্ট অনুযায়ী আমরা এটা অঙ্গীকার করেছি, এটা গ্লোবাল লিডারও অঙ্গীকার করেছেন। আমরা বলছি যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে, আমরা বলছি ইমিশন কমাতে হবে। আমরা যদি এতই বলছি, তাহলে আমরা গাজায় কেন আসলে যুদ্ধ টিকিয়ে রেখেছি? আমরা প্যালেস্টাইনে কেন বাচ্চাদেরকে আসলে মেরে ফেলছি? আপনারা কি এটি একটি ন্যায্য পৃথিবী মনে করেন, যে আজকে রেথিয়ন বা জেনারেল ডিনামিক্সের মতো অস্ত্র কোম্পানিরা অস্ত্র তৈরি করবে, আর এটি পৃথিবীর কোথাও না কোথাও গাজা কিংবা সিরিয়া বা কোথাও না কোথাও ব্যবহৃত হবে না? এটা কি আসলে হতে পারে? অস্ত্র কি বিস্কিট নাকি আসলে পনির যে আসলে আমি খেতে পারবো? এখন আপনি হইতেছে যে কোম্পানির পর কোম্পানি বোঝাই করে পৃথিবীতে যুদ্ধাস্ত্র তৈরি করবেন, আপনি যুদ্ধ বিমান তৈরি করবেন, আর আপনি পৃথিবীতে যুদ্ধ টিকিয়ে রাখবেন না, সেটি হতে পারে না। তো যে পৃথিবীতে যুদ্ধ টিকে থাকে, যে পৃথিবীতে যুদ্ধের অস্ত্র তৈরি হয়, সেই পৃথিবীতে বৈষম্য থাকবেই, সেই পৃথিবীতে জলবায়ু পরিবর্তিত হবেই, সেই পৃথিবীতে শেফালি বিবি কিংবা কৌশল্যা মুন্ডাকে 2 ঘন্টা আসলে দাঁড়িয়ে থাকতে হবেই আসলে পানির জন্য, যুদ্ধ করতে হবে। কারণ আজকে এই রকমের একটা অসাম্যের পৃথিবী আসলে করা হয়েছে। তার মানে আমাদের বৈশ্বিক নেতাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে, অস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে, কারণ আমাদের খাবার দরকার। এটা কি বৈশ্বিক নেতাদের কাছে লজ্জা লাগে না, যখন জাতিসংঘ আসলে আমাদেরকে একটা পরিসংখ্যান দেয় যে পৃথিবীতে 30 লাখেরও বেশি বাচ্চা প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায়, মানে বিছানায় না খেয়ে ঘুমাতে যায়। তারা তো শখের বসে না খেয়ে ঘুমাতে যায় না, তারা খাবার পায় না বলে আসলে না খেয়ে ঘুমাতে যায়। এটা এমন নয় যে আপনার খাবার খাইতে ইচ্ছা করতেছে না, তা বা আমি পিৎজা খাবো না পান্তা ভাত খাবো নাকি বার্গার খাবো, এই রকমের অপশন নয়, কিন্তু খাবার পায় না বলে আসলে ঘুমাতে তারা যায় না খেয়ে। এবং আপনি দেখেন বাংলাদেশে খুবই সাম্প্রতিক সময়ে এই যে 15ই আগস্ট 2025 বাংলাদেশের রাজশাহীর পবাতে বামন শিখর নামে একটি গ্রামে মিনারুল, তার পরিবার, মিনারুল নামে একজন খুবই গরিব কৃষক, যে নিজে আত্মহত্যা করেছে, এবং তার 2 বাচ্চা মাহিন আর মিথিলার বয়স মাত্র 2 বছর। তাকে আসলে প্রথমে খুন করেছে, মাহিনকে খুন করেছে, তার স্ত্রী মনিরা তাকেও খুন করেছে, এবং পরে মিনারুল আত্মহত্যা করেছে। এই 4 জন আত্মহত্যা করেছে, এবং তারা একটা সুইসাইড নোট লিখে গিয়েছে মিনারুল। সেই সুইসাইড নোটে মিনারুল লিখেছেন, আমরা ঋণ আর খাওয়ার অভাবে আত্মহত্যা করলাম, মারা গেলাম। চিন্তা করা যায় এই রকম একটা পৃথিবী, যখন আজকে
মানে পৃথিবীর খুব ধনী, মনে করলাম যে কোনো একটা আম্বানির পরিবারে ছেলের বিয়েতে কোন ধরনের খাবার কবে খাওয়ানো হচ্ছে এইটা নিয়ে আমাদের মিডিয়া হইতেছে যে তুলকালাম করে ফেলে। আজকে একটা ধনী বিয়েতে কি হচ্ছে, আজকে কোনো একটা কর্পোরেট চেইন ফুড আউটলেট খোলা হয়েছে, এইটা নিয়ে আমাদের মিডিয়া সরগরম করে ফেলে। আমাদের কি আসলে একটু বুক কাঁপে না? আমাদের কি আসলে মানে আমাদের কি একবারও আসলে ভাবায় না যে এই রকম একটা সিস্টেমে, মানে এই রকম একটা অবস্থায় মিনারুলদের মতো গরিব কৃষকেরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন আসলে অনাহারের জন্য? তাহলে এই যে ক্ষুধা এবং অনাহারের যে রাজনীতি, এটি তো শুধুমাত্র তাদের মানে খাদ্য উৎপাদন ব্যবস্থায় মিনারুলদের অংশগ্রহণ কতটুকু সেটি দেখলেই আসলে বোঝা যায়। এখন যেটা আসলে আমি মিনারুলের কেসটা আসলে এইখানে মানে বলছি, আমরা একদমই শেষের দিকে চলে আসছি। সেটা হইতেছে মিনারুলদের যে পরিবার, সেই পরিবারে তাদের খুব বেশি জমি নাই, 15 কাঠা জমি তাদের আছে। ওইখানে তারা কৃষিকাজ করেন, সবজি চাষ করেন। কিন্তু তার বাবাও আসলে বর্গা চাষি ছিলেন, তার বাবাও বর্গা চাষি ছিলেন, তার বাবাও নাকি বর্গা চাষি ছিলেন, তাদের খুব জমি ছিল না। আর থাকবেই না কেন, ছোট সময় আমাদের বাংলাদেশে আমাদের ছোট সময় পড়তে হইতো গনি মেয়ে একজন গরিব চাষি, তার কোনো জমি ছিল না বলিয়া নিজের অন্যের জমি চাষ করিত। তো এই জিনিসটা নাকি আমার বাবাও পড়েছেন, আমার বাবা বলছেন, আমার মাও পড়েছেন, আমার মা বলছেন, এটা আমিও পড়েছি, হ্যাঁ আমার বোনেরাও পড়ছে, ভাইরাও পড়ছে। তাহলে গনি মিয়ারা তো এই রকমের একটা নিউলিবারেল কর্পোরেট অসময় ব্যবস্থায় টিকিয়ে রেখে মানে আছেন, মানে গনি মিয়ারাই আছেন। তাদের অবস্থা তো আসলে বদলাচ্ছে না, মানে চেহারাগুলো হয়তো বা বদলাচ্ছে, কিন্তু গনি মিয়ারা তো বদলাচ্ছে না। তো মিনারুলরা ওইভাবে কৃষিকাজ করতেন, কিন্তু একটা সময় 60-এর দশকে যখন একদমই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কিংবা আজকে মানে মার্কিন মদদে কিংবা এখানে বিভিন্ন ফাউন্ডেশন জড়িত ছিল, তারা যখন পৃথিবীতে গ্রিন রেভলিউশনের প্রকল্প চালু করেন এবং গ্রিন রেভলিউশন প্রকল্পের মাধ্যমে যখন গ্রামীণ কৃষি ব্যবস্থা থেকে নারীর হাতের যে বীজ ভাণ্ড, সেই বীজ ভাণ্ড ছিনতাই করে নিয়ে যান এবং সেই বীজ ভাণ্ডটি কর্পোরেট কোম্পানিদেরকে দিয়ে দেন, সিনজেন্টা, কার্গিল, মনসান্টো, ডুপন্ট এইরকমের তো কোম্পানিকে। এবং যখন তারা মাটির নিচ থেকে মেশিন দিয়ে সমানে পানি তুলতে থাকেন এবং আমাদের উপরে পেস্টিসাইড চাপিয়ে দেন, সিনথেটিক সার চাপিয়ে দেন, এবং এই রকমের একটা ভয়ঙ্কর রকমের হচ্ছে যে আপনার এক্সটার্নাল ইনপুট বেসড কৃষি, প্রচুর খরচ, কৃষিতে প্রচুর খরচ প্রতিদিন বাড়ছে এবং কোনো ধরনের আসলে ন্যায্য মানে দাম নাই, পাওনা নাই। এর ভিতরে মিনারুলদের যেটা আসলে হয়েছে সেটা হচ্ছে এই বছর যখন তারা মানে লাউ, কুমড়া, ঝিঙা, শশা এগুলা শাকসবজি 15 কাঠা জমিতে চাষ করছিলেন, তাদের জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 3 মাস প্রতিদিন বৃষ্টি হয়েছে। এই অতিরিক্ত বৃষ্টিতে তাদের সকল সবজির ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছিল। শুধু তাদেরই নয়, অন্যদের জমিতেও তাদের কাজ করার কিছুই ছিল না। তারা অভাবী ছিলেন, তাদের জমি কম ছিল, তারা পড়াশোনা করে নাই। এই রকম কাঠামোগত বৈষম্যের পাশাপাশি যখন এই রকমের অনিয়মিত অতিবৃষ্টি হয়, এটি কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি ফলাফল। তো আপনি দেখেন, তাহলে এই মিনারুলরা তো এমনিতেই আসলে বাঁচতে পারতেন না, তার মধ্যে আবার জলবায়ু পরিবর্তনের আঘাত তৈরি হয়েছে। তো এই যে আসলে একটা সিস্টেম, যে সিস্টেম মিনারুলের 2 বছরের, মিথিলার মতো 2 বছরের একটা শিশু, 2 বছরের একটা বাচ্চার কতটুকু খায় বলেন? একটা 2 বছরের একটা বাচ্চার খাওয়ার মতো খাদ্য যোগান দিতে পারে না যে নিউলিবারেল ফুড সিস্টেম, সেই ফুড সিস্টেমকে তো প্রশ্ন করা হবেই। মিনারুলরা কিন্তু তাদের সেই সুইসাইড নোট দিয়ে কোনো ব্যক্তিকে দায়ী করেননি, তারা একটা সিস্টেমকেই দায়ী করেছেন। রাষ্ট্রকে মিনারুলদের সুইসাইড নোটকে বুঝতে হবে। এবং আজকে যারা জলবায়ু পরিবর্তনের সম্মেলন করছেন, যে ক্লাইমেট টেবিল তৈরি করছেন, সেই টেবিলকে, ক্লাইমেট লিডারদেরকে মিনারুলরা সুইসাইড নোটে যে ব্যবস্থাকে আসলে প্রশ্ন করেছেন, সেই ব্যবস্থাকে আসলে বুঝতে হবে। আজকে আমাদের কৃষি এবং খাদ্য ব্যবস্থাকে মানে আমাদের বোঝা দরকার। আমি শেষ করে দিচ্ছি এইভাবে, আমাদের যে এই জটিল কঠিন আলাপ, অনেক ধরনের জার্গন যেহেতু আসলে আমরা হয়তো বা ব্যবহার করেছি, সেই ব্যবহারে আমরা প্রতিদিন যা খাই, মানে আমাদের খাবারের থালা, আপনারা জানেন যে দুবাই জলবায়ু সম্মেলনের প্রথম আসলে ফুড প্লেট নিয়ে আলোচনা উঠেছে। এর আগে কোনো দিনও জলবায়ু সম্মেলনে খাদ্য নিয়ে কোনো আলোচনা হয়নি। এবং আপনারা জানেন যে স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে সম্প্রতি, মানে খাদ্য, স্বাস্থ্য, ন্যায় বিচার, ন্যায্যতা, এইগুলা একদমই হইতেছে যে আপনার
মানে মানে একদমই আলাপের কোনো বিষয় নয় জলবায়ু সম্মেলনে। তাহলে এইগুলো তো আলাপের বিষয় হইতে হবে, কারণ এইগুলার মাধ্যমেই আমরা আসলে টিকে আছি। এখন ঘটনা হয়েছে যে আমার খাবারের থালার দিকে যদি আমি তাকাই, আমরা ইচ অ্যান্ড এভরিবডি, সারা পৃথিবীর মানুষ এখন যা খায় তার অধিকাংশই যদি যোগান দেয় নেসলের মতো কোম্পানি, কিংবা মনসান্টো যদি এই খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, তাহলে এইখানে কোন নারী কিংবা কোন গরিব কৃষক, প্রান্তিক পুরুষ বা আদিবাসী কে কোথায় গিয়ে দাঁড়াবেন, কে কখন আত্মহত্যা করবেন, তা কিন্তু আসলে একটা প্রশ্নহীন অনিবার্য নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ঠিক তার বিরুদ্ধে আমি খুব পজিটিভ একটি কথা বলতে চাই। বাংলাদেশের অজস্র নারীরা, আদিবাসী এবং বাঙালি নারীরা, বাংলাদেশের বিভিন্ন মানে ইকোলজি, ইকোসিস্টেম, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের নারীরা, সারা পৃথিবীর মানুষেরা, আমাজন বনের নারীরা, আজকে ফিলিপাইনের নারীরা, আজকে একদমই মানে কেওক্রাডং থেকে শুরু করে মানে আপনার তাজিংডং, কিংবা আজকে হইতেছে নেপালের তরাই অঞ্চলের নারীরা, আজকে মরুভূমির নারীরা, আজকে আফ্রিকার বিভিন্ন দেশের নারীরা, লাতিন আমেরিকার নারীরা, সব জায়গাতেই কিন্তু কৃষকেরা, জেলেরা, প্রাকৃতিক সম্পদ ব্যবহারকারীরা, আদিবাসী মানুষেরা টিকে থাকার লড়াই করছেন। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তারা প্রচুর ক্লাইমেট অ্যাডাপটিভ প্র্যাকটিস করছেন, এবং সেই প্র্যাকটিসকে গুরুত্ব দিতে হবে। জনগণের যে লোকায়ত জ্ঞান, তাদের যে লোকায়ত চর্চা, এটিকে গুরুত্ব দিতে হবে এবং এটাকে হচ্ছে যে আপনার মর্যাদা দিতে হবে। বাট এখানেই আমি এটা শেষ করছি যে আজকে জলবায়ু পরিবর্তনকে হইতেছে ব্যবহার করে আবার কিছু কর্পোরেট কোম্পানি কিন্তু যে তারা ক্লাইমেট রেডি জিন বা ক্লাইমেট অ্যাডাপ্টেশন, এটাকে বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করে আবার নতুন বাণিজ্যের দিকে আসলে ঝুঁকছেন। যেমন বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এখন যেটা গেটস ফাউন্ডেশন, তারা বলছেন ক্লাইমেট রেডি জিন, তারা বলছেন যে ড্রাউট টলারেন্ট জিন, তারা বলছেন যে ফ্লাড টলারেন্ট জিন। বাট হাউ দে ক্যান গেট দ্য জিন, মানে আপনি কিভাবে সেই জিন পেয়েছেন? কারণ আজকে বাংলাদেশের যে গভীর পানির ধান, যে গইয়া, মানে আমাদের যে গোসি, রাতা, বোরো, বইয়াখাউড়ি, এই যে আমাদের ধানগুলো, হাওড় অঞ্চলের ধান, যে গভীর পানির ধান বা বিলের যে ধান, লক্ষ্মী দীঘা ধান, ভাওয়াল্লা দীঘা ধান, এই যে বিলের ধান, বা আমাদের খুবই খরা সহিষ্ণু ধান, যে আমাদের হচ্ছে যে আপনার রাধুনি পাগল ধান, কিংবা আমাদের যে জুমের ধান, যে খবরক, গ্যাললং, মানে এই ধরনের ধান, মানে আজকে আমাদের যে এই যে ধানের বৈচিত্র্য, আমাদের ফসলের বৈচিত্র্য, আমাদের মাছের বৈচিত্র্য, আমাদের শাকসবজির বৈচিত্র্য, খাদ্যের বৈচিত্র্য, এইগুলার তো উদ্ভাবক হচ্ছে যে গ্রামীণ প্রান্তিক কৃষক মানুষেরা এবং তাদের যে লোকায়ত জ্ঞান। আজকে যদি কোনো ধরনের ক্লাইমেট অ্যাডাপ্টেশনের নামে কোনো কোম্পানি কোট আনকোট সো কল্ড ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, যেগুলো খুবই প্রবলেমেটিক বিষয়, যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের নামে আমাদেরই ট্রেডিশনাল নলেজ বায়ো পাইরেসি করে, চুরি করে, বা বায়ো প্রসপেক্টিংয়ের নামে তার জেনেটিক্যালি মডিফিকেশন করে আবার একটা ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্যাকেজ নিয়ে সেই গরিব নারীর হাতে ধরায় দেওয়া হয়, এইটির নাম হচ্ছে অন্যায় এবং অবিচার। ঠিক এখানেই আসলে জলবায়ু ন্যায্যতার প্রশ্নটি আসলে উঠেছে, যে আজকে আমেরিকার ভোগবিলাসিতার কারণে এই যে ঘূর্ণিঝড়ের প্রাবল্য বাড়ছে এবং একটি প্রান্তিক এবং স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশনের মধ্যে দাঁড়িয়ে থাকা আজকে সুন্দরবনের কোনো একজন বনজীবী আদিবাসী নারী যে জলবায়ু সংগ্রাম করছেন, তার উপরে যদি আজকে আবার ক্লাইমেট অ্যাডাপ্টেশনের নামে আবার একটি কর্পোরেট প্যাকেজ চাপিয়ে দেওয়া হয়, তার বিরোধিতা সেই নারী করবেন। কারণ বাংলাদেশের সেই কিন্তু লড়াই সংগ্রামের অভিজ্ঞতা আছে। আপনারা দেখেছেন যে চিংড়ি ঘেরের বিরুদ্ধে, বাণিজ্যিক চিংড়ি ঘেরের বিরুদ্ধে কিন্তু জায়েদা করুণাময়ী সর্দার লড়াই করেছেন, শহীদ হয়েছেন। পিরেন্সনাল মধুপুর বন বাঁচানোর জন্য শহীদ হয়েছেন। আমাদের সারা বাংলাদেশে মানুষেরা কিন্তু কৃষি জমি, বন, পাহাড়, তার জেনেটিক রিসোর্স রক্ষায়, তার যে লোকায়ত জ্ঞান রক্ষায় কিন্তু লড়াই করছেন। কিন্তু রাষ্ট্রকে সেটা সুরক্ষা দিতে হবে, মর্যাদা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং অবশ্যই রাষ্ট্রকে তার এনডিসি রিপোর্ট হোক, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান হোক, ন্যাপ ডকুমেন্ট হোক, বা রিলেটেড ইচ অ্যান্ড এভরি তার ডিক্লারেশন হোক, নীতিমালা হোক, আইন হোক, সেখানে জনগণের যে কণ্ঠস্বর, তার লড়াই সংগ্রামের যে কেস, সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং অবশ্যই বৈশ্বিক যে জলবায়ু সম্মেলন আছে, সেই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বৈশ্বিক নেতাদেরকে আজকে বাংলাদেশ সহ সারা দুনিয়ার প্রান্তিক মানুষেরা, নারীরা, আদিবাসীরা যে জলবায়ু ঘোষণা দিচ্ছেন, জলবায়ু ন্যায় বিচারে যে দাবি তুলছেন, সেটিকে আসলে গুরুত্ব দিতে হবে, সেটিকেই আলোচনার কেন্দ্রবিন্দু করতে হবে।
কোনো ধরনের কর্পোরেট কোম্পানির মুনাফা বাণিজ্যকে প্রশ্রয় দেয়া বা কোনো ধরনের হেজিমনি তৈরি করা, কোনো ধরনের বাইনারি তৈরি করা বা কোনো ধরনের আজকে যুদ্ধ কিংবা হচ্ছে যে অস্ত্র বাণিজ্য কিংবা আজকে রাসায়নিক এই কৃষিকে টিকিয়ে রাখা কিংবা একটা কর্পোরেট খাদ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখা, এটি কিন্তু সমর্থনযোগ্য নয়। আমার শেষ করা কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ক্লাইমেট টক যেটা আছে, আমাদের জলবায়ু আলোচনা যেটা আছে, এটাকে অবশ্যই ডিমিলিটারাইজ করতে হবে, অবশ্যই ডিমিলিটারাইজ হইতে হবে। কারণ হচ্ছে যে কোনো ধরনের যুদ্ধ এবং অস্ত্রের ঝনঝনানি টিকিয়ে রেখে জলবায়ুর ন্যায্য আলোচনা আসলে চলে না। এবং অবশ্যই এটিকে ডিকার্বনাইজ হতে হবে, কারণ আপনি কার্বন ইমিশন এবং ফসিল ফুয়েলের অন্যায় বাণিজ্য টিকিয়ে রেখে এটা আসলে করতে পারেন না। এবং অবশ্যই আমাদেরকে শুধুমাত্র মানুষ নয়, এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক চিন্তা, মানুষের জন্য যে উন্নয়ন চিন্তা, তার থেকে বের হয়ে এসে পৃথিবীর সকল ব্যাকটেরিয়া থেকে শুরু করে অণুজীব, সকল পশু পাখি, গাছপালা, প্রাণ প্রকৃতি সহ যে মানুষ, তার জন্য একটি বৈশ্বিক ব্যবস্থার দিকে আমাদেরকে যেতে হবে। এবং আমাদের যে জলবায়ু সুরক্ষার অবদান এবং সংগ্রাম, সেটিকে খুব গুরুত্ব দিয়ে আসলে বিবেচনায় নিতে হবে। এবং এই যে নিউ লিবারেল কর্পোরেট সিস্টেম, সেই সিস্টেমকে প্রশ্ন করতে হবে কোনো কর্পোরেট প্রফিটের জন্য নয়, আমাদের যে পিপলের যে স্ট্রাগল, তাদের যে ন্যারেটিভ, এটিই সত্য, এটিই আসলে সত্য প্রমাণিত হোক। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই শোনার জন্য। আপনাদের সবাইকে স্বাগতম।